আমরা একটু আন্তর্জাতিক প্রসঙ্গে যেতে চাই, যেহেতু ৭১ সকালের শেষ ভাগে চলে এসেছি এবং আন্তর্জাতিক অঙ্গনে বড় বড় ঘটনাগুলো ঘটছে। সেখানে বিশ্ব রাজনীতির চেহারা বদলে যাবার মতো এক একটা ঘটনা কিন্তু এই সাম্প্রতিক সময়ে ঘটে চলেছে। ডেমোক্রেটিক পার্টির আনুষ্ঠানিক প্রার্থী হয়েছেন কমলা হ্যারিস এবং যুক্তরাষ্ট্রের নির্বাচন নানান কারণেই গুরুত্বপূর্ণ। সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেই মানুষের চোখ আছে এই নির্বাচনের দিকে। আমরাও একটু এই বিষয়টি আলোচনায় নিয়ে আসতে চাই। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শুভ সকাল, স্বাগত জানাচ্ছি আপনাকে ৭১ সকালে। যেটি বলছিলাম যে যুক্তরাষ্ট্রের নির্বাচন সেটি নিঃসন্দেহে একটা বিশেষ গুরুত্ব বহন করে এবং আমাদের দেশের মতো দেশ, উন্নয়নশীল দেশের জন্য যুক্তরাষ্ট্রের নির্বাচনের আলাদা গুরুত্বও রয়েছে। ডেমোক্রেটিক পার্টির আনুষ্ঠানিক প্রার্থী হয়েছেন কমলা হ্যারিস। আমরা জানি যে জো বাইডেন তার প্রার্থিতা প্রত্যাহার করার পর কমলা হ্যারিসকে তার সাপোর্টও জানিয়েছেন। তো এই সব কিছু মিলিয়েই যুক্তরাষ্ট্রের নির্বাচন এবারে কেমন হতে যাচ্ছে? বলা হচ্ছে ট্রাম্পেরই বেশি সম্ভাবনা রয়ে গিয়েছে। আপনার বিশ্লেষণ কি বলে? ধন্যবাদ। দেখেন, প্রথমত এটা বলতে হয় যে ঠিক ফর্মালি নমিনেশন পেয়েছে এটা বলা যায় না। ফর্মাল নমিনেশন হবে ডেমোক্রেটিক কনভেনশনে, যেটা আর কি 19 তারিখে হওয়ার কথা, প্রায় 2 সপ্তাহ বাকি। এখন যেটা হয়েছে সেটা অনেকটা বাধ্যতামূলক ভাবে, যেহেতু ডেমোক্রেটিক কনভেনশনটা বেশ দেরিতে হচ্ছে এইবার, এই কারণে আমেরিকার বিভিন্ন স্টেট ল রয়েছে যে ডেলিগেটস, অর্থাৎ যারা নমিনেট করবে, এই যে নমিনেশন পাওয়াটা, তাদেরকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কাকে নমিনেট করছে সেটা না জানালে, যেমন ওহাইও স্টেটে 7 তারিখের মধ্যে যদি না জানানো হয়, তাহলে কমলা হ্যারিসের কে তার ওহাইও স্টেট থেকে ক্যান্ডিডেট হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না। এই ধরনের যে অদ্ভুত কিছু প্রসিডিউরাল আইন, তার কারণেই হঠাৎ করে একটা ইনফর্মাল করা হয়েছে টেলিফোনের মাধ্যমে, যে আমেরিকার যে ডেমোক্রেটিক ভোটাররা, ডেলিগেটস যারা ইলেক্টেড হয়ে আসছে রেজিস্টার্ড ডেমোক্রেটসদের ভোটে এই গত 1 বছরের প্রক্রিয়ার মাধ্যমে, তাদের মিনিমাম, যেটাকে বলা হয়, শব্দটা হচ্ছে থ্রেশহোল্ড ভোট। থ্রেশহোল্ড মানে হচ্ছে যেই নাম্বারটা পেলে সে নিশ্চিতভাবে পার্টির নমিনেশন পাবে, সেই থ্রেশহোল্ড ভোট অর্থাৎ 2350 ডেলিগেটসের ভোট কমলা হ্যারিস অর্জন করেছে। এবং এই কারণে গতকাল তাকে বলা যায় যে ডেমোক্রেটিক পার্টি থেকেই ফর্মালি ঘোষণা করা হয়েছে যে তিনি হচ্ছেন ডেমোক্রেটসদের ক্যান্ডিডেট। বলা বাহুল্য যে ডেমোক্রেটিক পার্টি থেকে গত 200 বছরে কিন্তু ক্যালিফোর্নিয়া থেকে কেউ দাঁড়ায়নি, ওয়েস্ট কোস্ট থেকে এই প্রথম একজন অর্ধ কৃষ্ণাঙ্গ, তাকে কৃষ্ণাঙ্গ বলাটা ভুল হবে, ব্রাউনস ক্যাটাগরিতে পড়ে, যদিও তার বাবা জ্যামেইকান। এবং এই কমলা হ্যারিস, যিনি প্রথমে সেন্ট ফ্রান্সিসকোর অ্যাটর্নি হিসেবে ছিলেন, তারপর অ্যাটর্নি জেনারেল হয়েছে ক্যালিফোর্নিয়ার, তারপরে সেনেটর হয়েছে ক্যালিফোর্নিয়ার, এবং শেষ পর্যন্ত এখন ভাইস প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট। অর্থাৎ তার উত্থান কিন্তু অত্যন্ত উপযোগী, সুস্পষ্ট। এবং এই যে অজুহাত দেওয়া হয় যে সে একজন নারী, কৃষ্ণাঙ্গ, তারপর সে বর্ডার নিয়ন্ত্রণে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ব্যর্থ হয়েছে, অনেক কিছুই এখন ট্রাম্প ও রিপাবলিকান পার্টি দাঁড় করাচ্ছে। এবং ডেসপারেট হয়ে রিপাবলিকানরা শেষ পর্যন্ত এখন ওই গোজামিল দিয়ে আইনকে ব্যবহার করছে তার বিপক্ষে। এমন এমন আইনের অজুহাত তারা তুলছে খুবই নিম্ন রুচির। এমন বলা হয়েছে যে ওহাইও থেকে সে ফর্মালি নমিনেশন হয়, এই ধরনের কিন্তু আগে কখনো ঘটেনি। এবং রিপাবলিকানরা যে কতখানি সন্ত্রস্ত হয়ে আছে হঠাৎ করে কমলা হ্যারিসের উত্থানে, তার এই আইন সোমবার এক্সপেক্ট করা হচ্ছে যে কমলা হ্যারিস তার ভাইস প্রেসিডেন্ট নমিনি ঘোষণা দেবে। এবং এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভাইস প্রেসিডেন্ট হিসাবে সবচেয়ে সামনে গিয়ে আছে পেনসিলভেনিয়ার গভর্নর, ও তারপরে রয়েছে অ্যারিজোনার গভর্নর।
দুইজনই অত্যন্ত উপযোগী, দুইজনই তার নিজেদের স্টেট থেকে খুব প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় ভোটগুলো টেনে আনতে পারবে, যার ফলে যেটা আমরা বলি যে রেজার শার্প দূরত্ব ট্রাম্পের সাথে কমলা হ্যারিসের এখন প্রায় নেক টু নেক, অনেকটা রেজারের ধারের মতো তারা একে অপরকে কনফ্রন্ট করছে। এবং এই সম্ভবত পেনসিলভেনিয়ার গভর্নর যিনি, তিনি একজন ইহুদি ধর্মাবলম্বী, এবং এটা নিয়ে কথাবার্তা হচ্ছে যে এটা কেমন করে হয় যে ইহুদিকে একজন ভাইস প্রেসিডেন্সিয়াল, কিন্তু তারপরেও তার প্রচন্ড পপুলারিটি এবং তিনি একজন মানবতাবাদী ক্যান্ডিডেট। তার পাশাপাশি অ্যারিজোনার গভর্নরও একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি, অ্যারিজোনায় তার প্রচন্ড পপুলারিটি। কাজে এই দুজনের একজনকেই বোধহয় কমলা হ্যারিস সামনে। অপরদিকে ফর্মার প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু খুব বেকায়দায় পড়ে আছে। প্রথমে তার সুপুত্র, তারই উদ্যোগে এই ভাইস প্রেসিডেন্ট নমিনি করা হয়েছে জেডি ভান্সকে, এবং দেখা যাচ্ছে এই ভান্স সাহেব যদিও বয়সে অনেকটা কমলা হ্যারিসের কাছাকাছি, কিন্তু তার ভিতরে যে একটা ধরনের সাবকনশিয়াস মাইন্ডে, অবচেতন মনে যে একটা রেসিজম কাজ করছে এবং অনেকটা শ্বেতাঙ্গ প্রাধান্য মানসিকতা কাজ করছে, এই বাস্তবতাগুলো বের হয়ে আসছে। যার ফলে দেখা যাবে যে কৃষ্ণাঙ্গদের ভোট হয়তো একেবারেই কমে যাবে ট্রাম্পের এর কারণে। এমনকি শ্বেতাঙ্গ পুরুষরা যারা অনেকটা নিশ্চিত ছিল এই ট্রাম্পকেই ভোট দিবে, তারাও এখন কিন্তু আবার তারা চিন্তা করছে যে বুড়ো ট্রাম্প যদি হঠাৎ প্রেসিডেন্ট হয়ে মৃত্যুবরণ করে, তাহলে এই ধরনের এই ভান্স কন্ট্রোভার্সিয়াল লোক যে ভাইস প্রেসিডেন্ট, তাকে প্রেসিডেন্ট হিসেবে তারা আদৌ দেখতে চাইবে কিনা। একটা মজার ব্যাপার হচ্ছে যে এই ভদ্রলোক ভান্স, তার স্ত্রী আবার ভারতীয় বংশোদ্ভূত, এবং ও খুবই লো প্রোফাইল মেনটেন করে, তাকে খুব একটা দেখাও যায় না, এবং ভান্স কিন্তু কখনো তাকে পাশে নিয়ে দাঁড়িয়ে খুব বেশি প্রদর্শন করেননি এখন পর্যন্ত, কিঞ্চিত তাকে দেখা যায়। সুতরাং এইসব মিলিয়ে একটা প্রচন্ড শক্তিশালী মনস্তাত্ত্বিক যুদ্ধ অবতীর্ণ হয়েছে। সবার চোখ রয়েছে। যুক্তরাষ্ট্রের এই নির্বাচন ঘিরে আরেকটি প্রশ্ন জনমনে উকি দিচ্ছে, এবং তা হচ্ছে বিশ্বব্যাপী যে যুদ্ধ পরিস্থিতি। আমরা যদি দেখি যে এখনো পর্যন্ত আজকের খবরেও আছে যে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের যে সহায়তা কিংবা অস্ত্র দেওয়ার পাশাপাশি যুদ্ধের যে তারা সহায়তা করছে সেটি আরো জোরদার করা হয়েছে। তো এখন এই যে যদি বাইডেনের রাজত্ব যেহেতু শেষ হচ্ছে, তিনি তো প্রত্যাহার করেছেনই তার প্রার্থিতা, তবে ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস রয়েছেন এবং তার প্রতি সমর্থনও জানিয়েছেন। তো মোট কথা যদি এই পরিবর্তনটা একটা দৃশ্যমান পরিবর্তন যেখানে আসতে যাচ্ছে, সেখানে যুদ্ধ পরিস্থিতির উপর এর প্রভাব কি ধরনের হবে? মাত্রা ইলেকশন যতই ঘনিয়ে আসবে আমার মনে হয় কমে যাবে। কেউই নেতানিয়াহুকে কমলা হ্যারিস বা ট্রাম্প খুব বেশি গুরুত্ব দেয়নি তিনি যখন ওয়াশিংটন সফরে আসেন, এবং তাকে অনেকটা মর্মাহত হয়েই ওয়াশিংটন ত্যাগ করে যেতে হয়েছে। এবং তারপর ইসরায়েল প্রচন্ড ক্রুদ্ধভাবে আঘাত করেছে। আমরা জানি যে এই নর্দার্ন লেবাননে আক্রমণ করেছে, এমনকি লেবানিজ নেতা হানিয়াকে হত্যা করেছে। ইরান প্রতিজ্ঞা করেছে যে প্রতিশোধ নেবে। সুতরাং এই আভ্যন্তরীণ যে এখন প্রতিদ্বন্দ্বিতা চলছে মূলত ইরান বনাম ইসরায়েল, সেখানে এই দুজন ক্যান্ডিডেট কিন্তু কোনো মন্তব্য করেনি। তারা এখানে ইনভলভ হওয়ার ব্যাপারে যুদ্ধের বিষয়টা তারা সামনে প্রাধান্য দিচ্ছেন না। তবে একটা জিনিস বোঝা যাচ্ছে যে কমলা হ্যারিস কিন্তু এই মানবতা সংক্রান্ত বাস্তবতাগুলোকে যথেষ্ট গুরুত্ব দেবে, এবং এই জিনিসটা অবলোকন করা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নতুন প্রজন্ম, তারা যে প্রচন্ডভাবে ক্ষুব্ধ হয়েছে ইসরায়েলের ঔদ্ধত্য দেখে, সেটাকে বাইডেন রিকগনিশন দেয়নি, সেটাকে ট্রাম্পও খুব একটা গুরুত্ব দিয়েছে বলে মনে হয়নি। কিন্তু কমলা হ্যারিসের বেলায় দেখা যায় যে তার যে অতীত শিক্ষা
ক্যালিফোর্নিয়াতে বার্কলেতে তার যে 60-এর দশকের 70-এর দশকের ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞতা, সেখান থেকে সে একজন কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে তার ভেতরে ব্যাপক মানবাধিকার সংক্রান্ত সচেতনতা রয়েছে, এবং এটাই কিন্তু অর্থাৎ একটা তাকে- ইতিবাচক দিকে মোড় নেয়ার সম্ভাবনা তো বড় আকারেই দেখা যাচ্ছে যুদ্ধ পরিস্থিতির কথা যদি আমরা বলি। অনেক ধন্যবাদ আপনাকে আপনার পর্যবেক্ষণ তুলে ধরবার জন্য যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রসঙ্গে। দর্শক, আমাদের সাথে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান যুক্ত ছিলেন এতক্ষণ। আজকের ৭১ সকালে আমরা আলোচনা করছিলাম বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিতে চাই। আর দিনভর সংবাদের জন্য থাকুন ৭১-এর সাথে। ভালো থাকুন।